আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি, কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য দল তারা দাবি করছে দেশের নানান প্রতিষ্ঠানের সংস্কারের। আবার একই সাথে সরকারকে একটি রূপরেখা দেওয়ার দাবি উঠেছে বিএনপির পক্ষ থেকে এবং একইভাবে অন্যান্য দলের পক্ষ থেকেও। এসব নিয়ে আমরা আজ কথা বলতে চাই। আমাদের আজকের বিষয় সংস্কারের রূপরেখার দাবি এবং বাস্তবতা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজিজুল বারী হেলাল, আমরা আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাই যে বিভিন্ন ধরনের সংস্কারের দাবি তো তোলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণের পক্ষ থেকে। আপনারা কি ধরনের সংস্কার প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। একুশে টিভি, একুশে টেলিভিশন তো আপনারা দীর্ঘ সময় দীর্ঘ চড়াই উত্তরায়ের মধ্যে আপনাদের একটা হিস্ট্রি আমরা জানি সবাই, তাই না? সেজন্য তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে মিডিয়া জগতেরও একটা এমন সংস্কার করা উচিত যার জন্য কখনো কোনো পক্ষপাতিত্ব আচরণ না করে। কিন্তু আমার একটা ব্যক্তিগত বিষয় হলো, এই সরকারের সময় কিন্তু আমাদের প্রকৃত চেয়ারম্যান তিনি ফিরে আসছেন, উনি আগেও ফিরে আসছেন, আগেও আসছেন সবসময়। এই জালিম সরকার তো অনেকগুলো টেলিভিশন বন্ধ করে দিয়েছিল পতিত ফ্যাসিবাদ। একুশে টেলিভিশনের আপনি দেখেন একটা জিনিস, যে সত্যকে সত্য না বলা, মানে যে একটা কথা আছে যে দ্য ইডিয়েট ইজ সিইং দ্য ট্রুথ, ইজ সিইং দ্য ট্রুথ বাট টেলিং দ্য লাই। আসলে দেখেন, আমাদের যে এটাকে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলুন, আমাদের বিজয় বলুন, গণ অভ্যুত্থান বলুন, এই যে গণ অভ্যুত্থান, এই বিজয়ের একটা পটভূমি রয়েছে। পটভূমির কতগুলো ইস্যু আছে, যেমন মানুষের ভোটের অধিকার একটা বিষয় ছিল, গণতন্ত্রের একটা বিষয় ছিল, ইকোনমিক যে ক্লাবস করছিল তারও একটা বিষয় ছিল। এখন আপনি সংস্কারের, যেহেতু একটা ফ্যাসিবাদ দীর্ঘদিন একটা দেশের উপরে আপনার শাসন করে গেছে, দুঃশাসন করে গেছে, সুতরাং কিছু কিছু সংস্কার না করলে তো আপনি নির্বাচনের দিকে দেশটাকে জনপ্রতিনিধিদের হাতে দেওয়ার মতো দেশটাকে নিতে পারবেন, এটা তো আমরা স্বীকার করি। আমরা বলতে চাচ্ছি তার জন্য একটা সময়সীমা নির্ধারণ করা। যেমন আমি দেখলাম যে আপনার ইউনূস সরকার বললেন যে জুডিশিয়ারির কিছু সংস্কার দরকার, প্রশাসনিক কিছু সংস্কার দরকার, তারপরে ল এনফোর্সিং এজেন্সিসের কিছু সংস্কার দরকার, এবং মিডিয়া সংস্কারের কথাও তিনি বলছেন। আপনারা যদি টেলিভিশন দেখে থাকেন, তিনি 4-5টা সংস্কার। আমাদের একটা দাবি ছিল, আমাদের বলতে জনগণের একটা দাবি ছিল যে এই সংস্কার যেন কখনো আওয়ামী লীগের যারা দোষর, অর্থাৎ ফ্যাসিবাদের যারা দোষর, তার আশেপাশে যেন না থাকে। প্রশাসন বলেন, জুডিশিয়ারি বলেন, আর ল এনফোর্সিং বলেন, মিডিয়া বলেন, যে এই ফ্যাসিবাদের দোষর যদি আবার থেকে যায় তাহলে সেখান থেকে আবারও বীজ গজাবে, এরকম একটা কথা আমি মনে করি। সুতরাং আপনার সংস্কারের একটা নির্দিষ্ট সময়সীমা দিতে হবে, যে আপনি কতদিনের মধ্যে নির্বাচনের দিকে যাবেন। যেমন 111-এর সরকার বলেছিল 2 বছর, 1 বছর, এরকম বলছিল না? আমি এই সরকারকে আমরা তো সর্বতোভাবে সহায়তা করি, সর্বতোভাবে সমর্থন করি ডক্টর ইউনূস সরকারকে। আমরা 2009 সাল থেকে যে আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, তার চূড়ান্ত রূপ যৌক্তিক পরিণত হলো আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, তাই না? অর্থাৎ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সন্তান হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরেই সরকারের পতন। সুতরাং এই সরকার যদি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এখন সমস্ত সংস্কার আবার প্রথম থেকে শুরু করতে চায়, যেমন কেউ বলছে পুলিশ সংস্কার করব, কেউ বলছে প্রশাসন সংস্কার করব, তাহলে এটা হাউ লং ইট উইল টেক টু দ্য রিফর্মে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে আপনি যদি এখন স্পেসিফিক্যালি আমরা যদি বলছি সংস্কার চান, আমরা যেটা, যেমন আমাদের নির্বাচন কমিশনের একটা বড় রকমের পরিবর্তন, তারপরে সংবিধানে আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের বিলটা তো এখন নেই, সেইটা ইনপুট করে, যেগুলো খুবই ইমার্জেন্সি, যেটা যে সমস্ত কাজ করে আপনি
নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি আপনাকে এই যে ফ্যাসিবাদের যে লুণ্ঠন, এই ফ্যাসিবাদের যে লুণ্ঠন, এই ফ্যাসিবাদ যেন ফিরে না আসতে পারে সেজন্য আপনাকে প্রোটেকশন দিতে হবে, তাই না? আরেকটি সবচেয়ে বড় জিনিস হলো যে এখন আইন শৃঙ্খলা, প্রশাসনিক এগুলো রিস্টোরেশন দরকার বাংলাদেশকে ভাইব্রেন্ট রাখার জন্য একটা রুটিন ওয়ার্কের মাধ্যমে। এখনও আমি মনে করি যে আমরা এখনও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও সব কিছু কিন্তু গুছিয়ে আনতে পারেন। এর মধ্যে আবার প্রবল বন্যা, এবং এই বন্যা যে আপনার এই আমাদের দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় কারণে হয়নি, এবং আপনার ওই যে অতিবৃষ্টির কারণে যে হয়নি, এর পিছনেও যে একটা পলিটিক্স আছে, তাই না? এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে সরকারটা এখনও আর কি অস্থিতিশীলতার মধ্যেই রয়েছে। খুব শীঘ্রই হয়তো তারা গুছিয়ে উঠে প্রধান উপদেষ্টা বলে যে 6 মাসের মধ্যে তিনি বলবেন যে কতদিন লাগবে তার নির্বাচন দিকে দেশটাকে নিয়ে যেতে। তা আমি মনে করি যে উনি যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু আমাদের সমর্থন রয়েছে, উনি দেশটাকে মানে নির্বাচনের জন্য পুনর্গঠিত করে, গণতন্ত্রের জন্য পুনর্গঠিত করে, ফ্যাসিবাদ যাতে না আসতে পারে সেজন্য পুনর্গঠিত করে, শুধু কয়েকটি টিপ পয়েন্টে কিন্তু সংস্কার করলে আমি মনে করি হয়। এখন আপনি যদি ঢালাও সংস্কার করতে চান, সেটা তো নির্বাচিত, যাই করেন তার তো নির্বাচিত সরকারই করবে। আপনি যাই কিছু করেন তার ইমপ্লিমেন্টেশন কিন্তু নির্বাচিত সরকার করবে। এই জন্য আমি মনে করি এই সরকারের কিছু ফর্মুলা দেওয়া উচিত বা একটা কমিশন গঠন করা উচিত, যে যাতে নির্বাচিত সরকার এসে ওই ফর্মুলায়, ওই কমিশনে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। তিনি সব করতে গেলে কিন্তু আপনার এইটা একটা ক্লামজি প্রসেস হয়ে যেতে পারে। রহিম হোসেন প্রিন্স, যেটি আজিজুল বারী হেলাল বলছিলেন যে রাজনৈতিক সরকারগুলোই বা রাজনৈতিক শক্তি তারা ক্ষমতায় এসেই সংস্কারের উদ্যোগ নেবে বা গ্রহণ করবে, কিন্তু পাশাপাশি এটি তো সত্য, আমরা তো বিগত দিনে দেখেছি এই সংস্কারের দাবি বা বিভিন্ন ভেঙে পড়া ভঙ্গুর অবস্থায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আরও ভঙ্গুর করা হয়েছে, সেটি যে দলীয় ক্ষমতা থাকুক না কেন। সেই জায়গা থেকে জনগণের প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই বেশি। আপনার কি মনে হয় যে এবারও তাদেরকে সংস্কারের সুযোগ না দিয়ে কোনো নির্বাচনের পথে যাওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে আলোচনা করছি, কিন্তু আলোচনাটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আপনার যে প্রশ্ন করলেন সেটার উত্তরে যাওয়ার আগে একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ডটা বলি, মানে কিসের উপরে ভিত্তি করে আমরা যে প্রশ্নটা আপনি করলেন বা আজকের যে মূল আলোচনা শুরু করেছেন সেই সিদ্ধান্তে যাব। প্রথমত হচ্ছে আমাদের এই যে পুরো কাজটা, যেটা আপনি জনগণের আকাঙ্ক্ষা বলেন, করবে কারা, এটা আমরা মানি না মানি এটা স্বীকারও করতে হবে এবং এটাই বাস্তবভাবে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই কাজ করবেন। করছে কি, করেছে, আসছি আমি এসে বলছি। এটা করবে, আমি বললাম যে আগেই এটা করবে, এটাই হচ্ছে শেষ কথা। এবার আসি আপনার এখনের কথা, জনগণ মানে এই ধরনের প্রত্যক্ষ ভোটে করেছে কি, মানে প্রত্যক্ষ ভোটে করেছে কি তোর মধ্যে ঢুকতে পারছে না, প্রত্যক্ষ ভোটই তো ছিল না। সুতরাং প্রত্যক্ষ ভোট ধরুন যদি এটা একটা লাগাতার প্রসেসের মধ্যে হতো, আমি স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ বলছি, তাহলে দেখবেন যে আজকে না করুক, জনগণ পছন্দ করতো না, পাল্টিয়ে ফেলতো, তারপর আস্তে আস্তে এটা হতো। এই 53 বছরে বাংলাদেশে এইটা প্রয়োজন ছিল, কিন্তু হয়নি। আচ্ছা, সে আসছে, আমি পরে আসবো, এটা নিয়ে আলোচনা করা যাবে। এবার আসি, তাহলে যারা আছে, তাহলে জনগণ যে প্রত্যাশা করছে, যেহেতু হ্যাঁ আপনার ওই কথা ধরেই যে প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলোতে সেই সমাধানটা করতে পারে নাই, তাহলে কি জনগণ নতুন কোনো প্রত্যাশা করবে না? আমি সেই জনগণের প্রত্যাশাকে স্যালুট করি। সুতরাং জনগণের প্রত্যাশাকে ধরে কি করা যায় করণীয় নির্ধারণ করতে হবে, সেটা আমি একটা পরে আসি। এবার আসি জনগণের প্রত্যাশা বা এই আন্দোলন নিয়ে একটু ছোট্ট, আমি কোনো ব্যাখ্যায় যাব না। প্রথমে মনে রাখা দরকার এবং এইটা একটু বিবেচনা করা দরকার, এই আন্দোলনটা কি হঠাৎ করে, যেমন আমাদের মুক্তিযুদ্ধ তো 9 মাসে হয় নাই, আগের ব্যাকগ্রাউন্ড ছিল না? অবশ্যই। তো এইখানে জুলাই মাসে শুরু হলো, 1 তারিখ থেকে আর 5ই আগস্ট ঘটে গেল। ইজ ইট কারেক্ট? নো। এটা নিশ্চয়ই একটু যে কেউ মূল্যায়ন করে দেখতে পারেন। এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের, তার বিরুদ্ধে দীর্ঘ যে লড়াইটা ছিল, সেই লড়াই একটা জমিন প্রস্তুত ছিল, যে জমিনের উপরে দাঁড়াইটা হয়েছে। তাহলে একেবারেই হঠাৎ করে হয়েছে, এইটা মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, দুঃখ, মানে আরো অনেক কিছু পারবেন, আমি এই আলোচনায় আর গেলাম না। তাহলে এবার মনে রাখতে হবে সুবিধাটা কি আমি বলছি, বা মানুষের আকাঙ্ক্ষা কি। এবার আমার বিবেচনায় একটা হচ্ছে শেষবেলা এসে বাংলাদেশে একটা গণবিক্ষোভ থেকে গণজাগরণ, তার মধ্যে অভূতপূর্ব গণজাগরণ।
তার থেকে আপনি অনেকগুলো শিক্ষা নিতে পারেন। সেটা হচ্ছে মানুষ যেমন প্রত্যাশা করবে, তার প্রত্যাশা বাড়ছে, সাথে কিন্তু আরও অনেকগুলো ঘটনা ঘটে গেছে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তারা কিন্তু আমাদের সমাজে অনেক, সেটা কি তাদের একটা জিদ, যে যদি আমি ন্যায্য কিছু চাই এবং লাগাতার থাকতে পারি, গুলি করেও আমাকে পেছনে ফেরাতে পারবে না, আমি জয়ী হতে পারবো। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক পজিটিভ ব্যাকগ্রাউন্ড। তাহলে এই পজিটিভ ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, ধরুন এই সরকার গঠনের সময় আমাদের সাথেও জিজ্ঞেস করে নাই, আমরা যতটুকু জানি বিএনপির সাথেও তো পরামর্শ করে নাই, অফিসিয়ালি যা দেখি। তারপরেও আমরা কিন্তু সবাই, বিশেষ করে যারা এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা কিন্তু বলেছি যে এটা আমাদেরই সরকার, আমার পছন্দ না পছন্দ নিয়ে আমরা আলোচনা করছি না। এবং ওনাদেরকে বলেছি যে আপনাদের ফেলিওর মানে এই পুরো গণজাগরণের ফেলিওর, সুতরাং ফেলিওর করা যাবে না, আপনারা আগায় যাবেন, আমরা কিন্তু আপনার যদি দেখি যে কোনো ক্ষতিগ্রস্ত কাজ হচ্ছে না, সমর্থন দিয়ে যাব। এইবার আসি, তাহলে তার আমি বলছি ব্যাকগ্রাউন্ডে ওনার কিন্তু অনেক শক্তি আছে, নাই তা না। তাহলে শক্তির উপরে দাঁড়ায় করণীয়টা কি? করণীয়টার প্রথম কথা হচ্ছে, আমি কি কালকেই তাহলে কি একটা ইলেকশন চাবো? না, সেটা কিন্তু আমরা কখনো বলিনি। আমরা বলেছি যে এই যে জনগণের যে প্রত্যাশা, এইটা পূরণ আপনি তো সব করে যেতে পারবেন না, এবং সেটা আইনিও হবে না, মানে যে সময় দীর্ঘ সময়। তাইলে আপনার কাজ হচ্ছে যে একটা ভালো নির্বাচন করে, যারা জনগণের ভোট দিয়ে যাকে নির্বাচিত করুক তার হাতে ক্ষমতা দেবেন, কিন্তু সেটা মুখে বললে তো হবে না। ওই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন শহর পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। শুধু নির্বাচন ব্যবস্থা সংস্কার, তার মধ্যে কি কি পড়ে? নির্বাচন আমি কমিশন সহ আসছি, এসে অন্য কথাটা বলে ওইটা আমি মানে স্পেসিফিক করব। শুধু নির্বাচন সংস্কারও পড়ে না। আপনি ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার করলেন, কিন্তু আপনি যদি প্রশাসনিক সংস্কার না থাকে, বিচার বিভাগের সংস্কার না থাকে, আমার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেইটার যদি সংস্কার না থাকে, তাহলে কিন্তু আপনি এই ভালো নির্বাচনের দিকেও যেতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আমি বোধগম্য শব্দের জন্য বলছি যে আমাদের একটা থাকলো যে নির্বাচনে যারা খেলাফি, ঋণ বা এই ধরনের লোকজন অংশ নিতে পারবে না। তো আমার দুদক যদি ঠিকমতো ভূমিকা না নেয়, তাহলে তো আপনি ভালো পারবেন না। আর উদাহরণে আমি গেলাম না। তাহলে এই কাজগুলো ওনারা পুরো সংস্কার করার মতো বিবেচনাটা থেকেই যেটা করতে হবে, সংস্কারের কাজটা শুরু করতে হবে। মানে যেটা আমরা সহজবোধ্য ভাষায় বলি, রেল লাইনটা ভালো না থাকলে রেল লাইনটা তৈরি করে রেল লাইনে গাড়িটা তুলে দিতে হবে ওই জায়গায়। আর সবচেয়ে যে কাজ করতে হবে, যে আপনি প্রশ্ন করলেন যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের, আমরা বলেছি আলোচনা শুরু করতে হবে। এবার কি আমাদের দিক থেকে বক্তব্যটা এরকম যে আমাদের নির্বাচনে, ছোট করে বলি, এরকমই বলি যে নির্বাচনে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকার সবাই নিশ্চিত করতে হবে। সেই নিশ্চিত করার জন্য আমরা বলি 4টা প্রধান বাধা আছে। একটা বাধা আছে যে নির্বাচনটা আমাদের দেশের উপরে টাকার খেলার উপরে চলে গেছে, প্রশাসনিক মানে পেশি শক্তির উপরে চলে গেছে, প্রশাসনিক কারসাজির উপরে চলে গেছে। জাতীয় সংসদ নির্বাচন দেখবেন অনেক ক্ষেত্রে আঞ্চলিকতা বা সাম্প্রদায়িকতা তার প্রভাব বিস্তার করে। তাহলে এই জায়গাগুলো যাতে না থাকে, তার জন্য পুরো সংস্কারের কাজ করতে হবে। যার জন্য ধরুন আমরা এখন না, অনেক আগে থেকে বলে আসছি, আমরা যদি স্থানীয় সরকারকে তার দক্ষ এবং শক্তিশালী করার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কাজ করতে পারি, আমাদের সংবিধানে যেভাবে স্থানীয় সরকারের কথা বলা আছে তাকে ডিসেন্ট্রালাইজ করে মূল কাজ করতে দেব। আর সংসদ সদস্যরা তারাই হবেন যারা আইন প্রণয়ন এবং রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ করবেন। তার জন্য আমরা বলেছি সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করেন, তাহলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি আপনি করতে পারবেন। আমি শুনলাম যে এখানে বিএনপি হয়তো এখন তারা দাবি করতেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমার ব্যক্তিগত হয়ে বলছি যে ঠিক আছে, আলোচনা হোক না দুইটা নিয়ে, দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এখন প্রচলিত ব্যবস্থা নিয়ে হোক, সংখ্যানুপাতিক নিয়ে হোক, আলোচনাটা শুরু করলে কিন্তু আমরা একটা পথ খুঁজে পাবো। আর সবচেয়ে বড় কথা, একটু আগে যে কথা বললাম, ওইগুলো করার জন্য আমি 3টা ছোট উদাহরণ মানে কথা বলেই শেষ করি। একটা, আপনি না ভোট নিয়ে আসেন যদি সংখ্যানুপাতিক পদ্ধতি আগে না করি। একটা রিকল সিস্টেম, মানে একবার নির্বাচিত যাকে করলাম, ওই এলাকার একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ যদি মনে করে যে তিনি এমপি হিসাবে আর উপযুক্ত না, জনগণের মানে আইন প্রণয়নে কাজ করছে না, তারা স্বাক্ষর দিলে নির্বাচন কমিশন বা সরকার ওইখানে আবার ইলেকশন করতে পারবে। মানে সে 5 বছরের জন্য এই অঞ্চলের জমিদার বা একেবারে পার্মানেন্ট হয়ে গেল, নট দ্যাট। এই সিস্টেম করতে হবে। আর আমরা যে কথাটা সবচেয়ে বলতে চাই, প্রথমে আমি ইচ্ছা করেই শেষে বললাম খালি একটু দৃষ্টি আকর্ষণের জন্যে, আমরা তো বলি যে পুরো নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করবে। ধরুন একটা ভোটে দাঁড়ানোর কথা থাকলো, আমরা 10 জন দাঁড়ালাম এই অঞ্চলেই, নির্বাচন কমিশন হিসাব করে বলবে যে এইখানকার এই জনগণের হিসাব করে আমি এই অঞ্চলে 100টা প্রজেকশন মিটিং করব।
তারাই নিয়ে যাক এই 10 জনকে, সময় ঠিক করে দিক। নির্বাচন কমিশন শুধু নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কাজের সঙ্গেই জড়িত নয়, সেখানে জনপ্রশাসন রয়েছে, আগের কথা বলেছি। হ্যাঁ, আমি বলেছি সেটা বলছি, কিন্তু আগে তার করতে হবে। এখন বলছি নির্বাচন ঘোষণার পরের কথা বলছি, একটা পার্ট আমি বলছি, একটা পার্ট বলছি, একটা পার্ট। অন্য কাজ তো তাকে আরো নানা ধরনের কাজ, কিন্তু আমি বলছি ওই যে টাকার খেলা অন্যান্য জায়গায় মিডিয়ার ওই জায়গাটায় আপনি যদি সমতা আনতে চান, তাহলে নির্বাচন কমিশনের কিচ্ছু না, একজনকে দায়িত্ব দেবে বা স্থানীয় দায়িত্ব দেবে, যে তাদের দায়িত্ব হবে যে আলাদাভাবে কারোর প্রজেকশন মিটিং করার দরকার নাই। আমাদের প্রস্তাবিত কথা বলছি যে এইখানে নির্বাচন কমিশন 100টা অঞ্চল বেছে নিল, এক একটা টাইম নির্দিষ্ট করা থাকলো, যার যার কথা বলবে, তার ম্যানিফেস্টোর কথা বলবে, জনগণই বেছে নেবে। আমি বলছি যে এই ধরনের যে কাজগুলো, আমি যা বলছি সবটা করতেই হবে আমি তা বলছি না, বা সবটা দাবিও করছি না এই করাটাই পারফেক্ট। আমাদের এই মুহূর্তে আলোচনা শুরু হতে পারে, এটাই আমরা বলছি এই মুহূর্তে। তাহলে ওনার কাজ কি হবে, যে অন্তর্বর্তী সরকার অন্য সংস্কারেও হাত দেবে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজটা শুরু করবে। আমাদের যারা রাজনৈতিক দল এবং অন্যান্য যারা আছেন সমাজের অন্যান্য ব্যক্তি, তাদেরকে নিয়ে আলাপ আলোচনাটা শুরু করুক। তাহলে আমরা বুঝবো যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি চিরস্থায়ী ক্ষমতার দিকে তাকাচ্ছেন না, তিনি আমি বলছি যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে যে তিনি কতগুলো সংস্কারে হাত দিয়েছে, এইটাও দৃশ্যমান হবে, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের আলোচনা শুরু করেছেন। আমরা এই জন্য এই দাবি করেছি, আমি একটু আলোচনা শুরু করো, যেটি রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে টাকার খেলা বন্ধ করতে হবে, প্রশাসনিক কারসাজি যাতে না হতে পারে, সেখানে প্রশাসনও সংস্কার রয়েছে, আঞ্চলিক ইস্যু বা সাম্প্রদায়িক ইস্যু যাতে কাজ করতে না পারে নির্বাচনে। সবই তো একটা নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন করার লক্ষ্যেই বর্তমান সরকারের সবচেয়ে বড় কাজ, এবং আপনারাও সেটা বলছেন। কিন্তু এই সংস্কারগুলো আসলে না করে, যে প্রশ্নটা আমার রুহিন হোসেন প্রিন্সের কাছে ছিল, আপনিও বলছেন যে কিছু ক্ষেত্রে সংস্কার, কিন্তু এই বিচার বিভাগ দিয়ে কি আসলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব যদি কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে? এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখনো পর্যন্ত তাদের অস্থি মজ্জাগত যে ধ্যান ধারণা রয়েছে, বিগত 15 বছরের নানান বিষয় তাদের মাথার মধ্যে রয়েছে, এই জনপ্রশাসন যেটি রয়েছে তার মধ্যে কোনো ধরনের আমূল সংস্কার না করে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? আপনারা কি ভাবছেন? এইখানে আমি একটু ডিটেইল জানতে চাচ্ছি। এইখানে হলো আমার কথাটা, আপনি যে বলছেন যে আমি কিছু কিছু সংস্কারের কথা বলছি, আপনি বলছেন যে আমূল সংস্কারের কথা। আসলে আমি কিছু কিছু সংস্কার বলতে বুঝিয়েছিলাম যেটা ডক্টর ইউনূসের যে বক্তব্যটা ছিল, যে আপনি আবার রিপিট করতে হয় যে জুডিশিয়ারি, আইন, তারপরে আপনার প্রশাসন, তারপরে আপনার ল এনফোর্সিং এজেন্সিজ, মিডিয়া, চারটাকে উনি উল্লেখই করছিলেন, তাই না? তাহলে এটা তো কিছু কিছু সংস্কার হলো। আপনি তো আরও তো অনেক ক্ষেত্র আছে, প্রিন্স ভাই যতগুলো বলেছে অনেক হয়ে গেল না? সেই জন্য আমি বলেছিলাম কিছু কিছু। আর আমূল বললে তো আপনার এই সব মিলে করতে হবে, তখন জিনিসটা কত দিনের হলো, এবং এই জিনিসটা করতে গেলে জিনিসটা ক্লামজি মনে হবে লোকজনের কাছে, একটা লেজে গোবরের অবস্থা হতে পারে। হ্যাঁ, হতে পারে। সুতরাং আমাদের বিএনপির বক্তব্য দেখেন পরিষ্কার। আমি আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু একটা কথা বলছেন যে রাষ্ট্র আপনার ক্ষমতার পরিবর্তন মানে আপনার রাষ্ট্র ক্ষমতার আপনার গুণগত পরিবর্তন এবং রাজনীতির গুণগত পরিবর্তন। উনি বলছে কিন্তু যে ক্ষমতার পরিবর্তন মানেই কিন্তু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন এবং রাজনীতির গুণগত পরিবর্তন, এই কথাটা উনি বলছেন। এবং উনি বাক স্বাধীনতার কথাও বলছেন যে এইটা আপনি দেখছেন যে ওনাকে নিয়ে যখন কার্টুন করা হয়, আপনার বিভিন্ন সব কার্টুনকে তিনি আবার ওয়েলকামও করেছেন, ওয়েলকাম টুইট করেছেন, ওয়েলকাম মেসেজ করেছেন, এবং তিনি বলছেন যে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখনও আমাদের বিরুদ্ধে কার্টুন করেছে, তখন আমরা সেগুলো নিয়ে আমরা হাসি ঠাট্টাও করেছি, তাই না? বাক স্বাধীনতার কথাও বলেছে। সুতরাং এখন যেটা বক্তব্য হচ্ছে যে আপনার প্রিন্স ভাই যে কথাগুলো বললো, দেখেন একটা জাতীয় সংলাপ কিন্তু হতেই পারে না? যেখানে যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তো সবাই, এই সরকার তো আমাদেরই সরকার, আমরা এখন কিন্তু বিরোধী দলের মতো কথা বলবো, স্বাভাবিক। আমরা মানে কাইন্ড অফ শ্যাডো ক্যাবিনেট তো আর বলতে পারবো না, আমরা কাইন্ড অফ মানে বিরোধী দলই। সুতরাং আমাদের বক্তব্য দেওয়া মানে তাদের বিরোধিতা করা না, নিশ্চয়ই না। আমরা আমাদের এই যে প্রিন্স ভাই যেটা বললো যে আমাদের এই আন্দোলনের দীর্ঘ একটা পটভূমিতে আমাদের সবার কম বেশি ভূমিকা রয়েছে, তাই না? এবং সবাই চেয়েছে, আপনি আমি সবাই চেয়েছি যে এই সরকার পরিবর্তন। সুতরাং আপনারা এসে আমূল যদি পরিবর্তন করছেন, আপনি যেটা বললেন যে একদম
টপ টু বটম যে না, আমি সে কথা বলছি, অন্তত নির্বাচনের জন্য যে জায়গাগুলো সংস্কার দরকার। আমাদের বিএনপি কিন্তু একটা কারেক্ট একটা 31 দফা আমরা কিন্তু সেই 2022 সালে খুব সম্ভব আমরা 31টা পয়েন্ট দিয়েছিলাম, যে 31টা পয়েন্টের ভিত্তিতে একটা সংস্কারের মাধ্যমে একটা নির্বাচনের দিকে দেশ যেতে পারে। প্রয়োজনে যে জাতীয় সংলাপের কথা বলছি, আমাদের 31 দফা, আমার অন্য পার্টির আমরা সবাই মিলে কথা বলতে পারি যে কি কি বিষয়ে আমাদের জরুরি প্রয়োজন। যেমন প্রিন্স ভাই একটা কথা বলেছে গণভোটের কথা, প্রিন্স ভাই মনে হয় বলছেন গণভোটের কথা, তাই না? যে রেফারেন্ডামের কথা বলছেন একটা প্রশ্নে। না, গণভোট বলিনি, আমি বলছি হ্যাঁ এই যে আলোচনা, না মানে এটা হবে কিনা তার জন্য গণভোট, আলোচনা না, গণভোট বলিনি না আলোচনা। এখন আচ্ছা ঠিক আলোচনা করে আছে, আমরা সিদ্ধান্ত দেখেন আমাদের সংবিধানে গণভোটের মতো একটা ঐতিহ্যবাহী জিনিস, যে জিনিসটা গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি, যেটা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে রয়েছে, সেই গণভোটের মতো বিষয়টিকে আপনারা উঠে ফেলেছেন। আপনাদের সরকার যদি কোনো অন্যায়, সরকার যদি কোনো অবৈধ আইন পাশ করতে চায় বা অন্যায় কিছু করতে চায়, তখন জনগণের রায় নেওয়ার জন্য আপনারা পার্লামেন্টের 300 আসনের রায়কেই মনে করেন যে ওইটাই মনে হয় জনগণ। না, তাই তো ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আপনার রেফারেন্ডাম থাকতো না। আর রেফারেন্ডাম ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে আসে সেজন্য বলছেন। আমার তো মনে হয় যে কোনো বিষয়ে, যে আমরা তো বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার হবে কি হবে না, ঠিক আছে তাহলে এই ফ্যাসিবাদ গণভোটে যাক, তখনই কিন্তু এই গণভোটকে আবার টুইস্ট করা হতো, ঐতিহাসিক আলোকে টুইস্ট করা হতো, তাই না? গণভোট সংবিধানে একটা ঐতিহাসিক অংশ, এটা আমি মনে করি এই জাতীয় সংলাপ যেটা হবে বা এই সরকারও এই জিনিসটাকে সংবিধানে ইনপুট করতে পারে। আর আমাদের 31 দফার মধ্যে কিন্তু বলা হয়েছে যে ওই যে প্রিন্স ভাই যেটা বললো যে দ্বিকক্ষ বিশিষ্ট, কারণ কি যেখানে বাংলাদেশ, প্রিন্স ভাই যেটা বললো যে টাকা পয়সা মাসেল পাওয়ার এইসব দিয়ে আপনার বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নির্বাচনগুলো হচ্ছে, তাই না? এইটাকে আপনি কিন্তু রাতারাতি পরিবর্তন করা খুবই কঠিন, আস্তে 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 পরিবর্তন হবে। যখনই আপনি আপনার এই যে আমাদের 31 দফা যেটা আছে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ এলিট সোসাইটি বা একটু শিক্ষিত সোসাইটি, তাদেরকেও যদি আপনি আইন প্রণয়নের মধ্যে কোনোভাবে আনতে পারেন, এখন এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় যায় যে তারাও কি নির্বাচিত হবে না অনির্বাচিত হবে, এইগুলো জাতীয় সংলাপের মাধ্যমে ঠিক করা যাবে। অর্থাৎ বিএনপি যেসব প্রস্তাব দিয়েছে, এইসব প্রস্তাবের আলোকে কিন্তু আমরা একটা ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে, এই সরকারের সাথে ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে আমরা কিভাবে জনপ্রতিনিধির হাতে ক্ষমতাটা দিতে পারি। আমরা বলছি না যে আপনি আজকেই দেন কালকেই দেন, যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে উইদিন 6 months হি উইল ডিক্লেয়ার how long he will remain the power to মানে কন্ট্রোল অল দ্য থিংস। আমরা তো এটা সাধুবাদ জানিয়েছি, ঠিক আছে, কিন্তু একটা সময়সীমা দিতে হবে যে এত দিনের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন কমিশন আপনারা তো নিজেই বললেন যে কেবলই এসেছে, একটু থিতু হওয়ার সময় তো দেওয়া লাগবে। সেটা তো দিয়েছি, কিন্তু বক্তব্য হলো যে আপনি যদি ঢালাও সংস্কার করতে যান, এই যে প্রিন্স ভাই যেটা বললো যে মাসেল পাওয়া, টাকা পয়সা, গ্রামগঞ্জে যে আপনার প্রতিনিধিরা নির্বাচিত হয় তারা নিজেকে জমিদার ভাবে, সেই সব জায়গায় ঠিক করতে গেলে এটা মোরাল একটা ব্যাপার, নৈতিক একটা বিষয় দাঁড়ায়। নৈতিকতা কখন ঠিক হয়? যখন টপ লিডারদের নৈতিকতা ঠিক থাকে, তখনই কিন্তু নিচের নৈতিকতাই ভালো হয়, তাই না? আপনার পিরামিডের শীর্ষবিন্দু যদি আপনার মানে সূর্যের আলো পড়ে, তাহলে পুরো পিরামিডটাই গলে যাবে। সুতরাং আপনার শীর্ষবিন্দুতে যারা বসে থাকে, বর্তমান সরকার কনার সরকার বিরোধী দলগণ, অতএব আপনি নিচের লেভেলের নৈতিকতাকে আপনি আগে ঠিক করবেন, এটা কিভাবে সম্ভব? আপনাকে উপর থেকে উপরের নৈতিকতাকে আগে ঠিক করতে হবে। জি, রুহিন হোসেন প্রিন্স, আপনি বলছিলেন যে আলোচনাটা শুরু করতে হবে, অন্তত সে শুরু না হয় করলো, সমাধান কি আসবে? আমি যেমন একটা এক্সাম্পল যদি দিই, এর কথার পরিপ্রেক্ষিতে এই এক্সাম্পলটাই বারবার আসে। ওয়ান সরকার তারাও কিছু কিছু উদ্যোগ নিয়েছিল, যেমন ভূমি সংস্কার, ভূমি আইনের সংস্কার ঠিক নয়, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সমস্যা ছিল, সেগুলো তারা কাজে হাত দিয়েছিল, তারা চাঁদাবাজি বন্ধ করেছে, আরও অনেক ধরনের কাজ তারা হাতে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ এলো, আওয়ামী লীগের সাথে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না। তারা ওই আলোচনা শুরু করা মানে কিছু ক্ষেত্রে কাজও মানে হাতও দিয়েছিল, উদ্যোগ গ্রহণ করেছিল এবং ইমপ্লিমেন্টেশন যেটা সেটাও শুরু করেছিল, কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি। তাই আলোচনা শুরু করেও বা লাভ কি হবে? না, আমার মনে হয় লাভটা আমরা যদি খুঁজি, আমি এবার ছোট ছোট করে বলি, তাহলে আমার ধারণা আমাদের বুস্টটা আমরা বলতে পারবো।
আচ্ছা, প্রথমে আমি তার আগে একটু ছোট্ট ফয়সালা ব্রেকে যাবে, একটু ছোট করে তারপর আচ্ছা আপনি বলেন, একটু কাছাকাছি একটা বলুন। আচ্ছা, তাহলে না, প্রথমে এইটা বলি, যখন এখানে কিন্তু আলোচনা আসছে ধরুন বিএনপির 31 দফা, আমাদের 17 দফা, বা আমরা যে যখন এর আগে ইলেকশন করলাম 18-তে, তখন আমরা 10 দফা দিয়েছিলাম। এখন এটা তো জনগণের উদ্দেশ্যে, এটা কিন্তু হুট করে কাল পরশু হবে না, এবং এই সংস্কারটা কিন্তু একটা নিরন্তর প্রক্রিয়া। আপনি এটা কাল পরশু একটা কতগুলো আইন করে দিলেন তা কিন্তু করতে পারবেন না, এইটা একটা নিয়মিত প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এইটা আগে যদি মনে রাখি। এবার আসি আপনার এই কথায়, ব্রেকে না গেলে আমি বা ব্রেকের পরেও বলতে পারি, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে নিশ্চয়ই শুরু করব। আবারও আমন্ত্রণ 21 রাতে। আমাদের আজকের বিষয় সংস্কারের রূপরেখার দাবি এবং বাস্তবতা, এই বিষয়ে আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজিজুল বারী হেলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা, তথ্য বিষয়ক সম্পাদক, এবং রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। রহিন হোসেন প্রিন্স, যে বিষয়টা আপনার কাছে প্রশ্ন ছিল, বিরতির আগে বলছিলেন যে আলোচনা শুরু করে সেটা লাভ কি, আলোচনা শুরু করেও বা লাভের লাভ কিছু হবে কিনা? আচ্ছা, আমি দেখি, আমি এই আলোচনার আগে আরেকটু পেছনে ফিরি, খালি ইতিহাস বলার জন্য বলছি, কারণ আপনি যে প্রশ্ন করেছেন আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ওর সমাধান জনগণকেই খুঁজে নিতে হবে। তার জন্য একটা বোঝার জন্য বলি, ধর 90-এর গণঅভ্যুত্থান, এখানে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, আমরা তো সবাই মিলে করলাম এবং সবাই স্বাক্ষর করেছিলাম 3 জোটের রূপরেখা আচরণবিধি। দেখবেন যে আমরা অনেকেই মানি নাই, তা আপনি না মানলে তো আপনি বলতে পারবেন না, এক গেল। আচ্ছা, এবার আসি অন 11-এর, তার নেগেটিভ পজিটিভ নিয়ে আমি অন্য আলোচনায় ঢুকছি না, আমি সরাসরি আপনার পজিটিভ জায়গাটাই ঢুকি। দেখেন, ওনারা আলোচনায় একটা করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কারের কতকগুলো আলোচনা, 1। 2 নম্বর, কতকগুলো কাজ তারা শুরু করার কথা বলেছিল, এখানে বোধহয় আলোচনাটা উঠলো, এমনকি পুলিশ সংস্কার থেকে শুরু করে অনেক সংস্কার, স্থানীয় সরকার সহ। আচ্ছা, তাহলে আমি কিন্তু বলছি যে পজিটিভ দিক আলোচনা করছি, আমি নেগেটিভ গেলাম না। তাহলে একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারে, আপনারা একটু খবর নিয়ে দেখবেন, ওই সময় কিন্তু ওনারা ডায়লগ করার পরে যতটুকু গ্রহণ করার করেছিল, বাকিটা ওনাদের বই আছে 2008 সালে প্রিন্টে, ওনারা বলেছিলেন যে আমরা এই কাজ, এটা মনে করি এটা আমরা এখন করতে পারছি না, এইটার আগামী সরকার তার করার দায়িত্ব যা ভালো মনে করে করবেন। কতকগুলো সংস্কার, যেটা আমি পজিটিভগুলো বলছি, সংস্কারের পরে তারা শুরু করে বললো যে আগামী সরকার এই জায়গায় করবে। এখন না করলে দোষ তো সরকারের। এখন সমস্যা হয়ে গেছে কি জানেন, ধরুন প্রথমে 2009 সালে আওয়ামী লীগ ভোটে আসলো, এটা নিয়ে অন্ততপক্ষে আমাদের দিক থেকে আপনাদের কোনো বিতর্ক নাই, কিন্তু আসার পরে সে যদি ভোটটা ঠিক রাখতো স্থানীয় সরকার এবং জাতীয় পর্যায়ে, তাহলে ওই আওয়ামী লীগ কতটুক করছে না করছে জনগণ কিন্তু পরের বার বেসেই বিবেচনা করে তাকে ভোট দেবে কি দেবে না, ক্ষমতার পরিবর্তন করবে কি করবে না, এটা করতো। তা ধরে নেন, আমি উদাহরণ দিই, ক্ষমতার পরিবর্তন করে এক দলকে দিল, তারাও যদি এটা না করে, এই প্রসেসের মধ্য দিয়েই, গণতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়েই, আর যদি বাইরের থেকে আলাপ আলোচনাগুলো চলতে থাকে, তাহলে একটা সময় যেয়ে কিন্তু কেউ না কেউ এগুলো করতে বাধ্য হবে। গণতন্ত্র তো এর কোনো বিকল্প জায়গা নেই, সুতরাং আপনাকে সেটাই করতে হবে। তাহলে যেতে হবে কোন সংস্কার আলোচনায়। এবার আমি যদি ওই টাকাটাকে ছোট করে নিয়ে আসি, তাহলে এই সরকারের কাছে আমরা অন্যতম বড় সংস্কার চাইব, যে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করার জায়গাটা অন্ততপক্ষে তারা এমনভাবে করবে যাতে করে কেউ এই কাজগুলো আর না করতে পারে, এই একটা। আর এটা করার জন্য অনেক কাজ আছে, সবটা করা যাবে না, এটা হেলাল যেটা বললেন খুবই কারেক্টলি বলেছেন। সেটার একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এইবারও ছাত্ররা যে 2টা আমি বলবো যে অপূর্ব কথা সামনে নিয়ে আসছে, হয়তো আমরা অনেক দিন ধরে বলছি, সেটা অন্য আলোচনা। এক ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ না, তার মানে ব্যবস্থাটা, তাহলে ভিন্ন যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আপনি ধারাবাহিকতা শুরু করতে হবে। আর একটা হচ্ছে বৈষম্য নিরসনের কথা বলল, যেটা কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার, তাহলে সেইটারও ট্রেন আপনি সেট করে দেন। ইকোনমিতে আপনি এমন করেন, ইকোনমিতে তো আপনার সংবিধানেই আছে যে সংবিধান অসম্পূর্ণতা দূর করতে হবে, যে অনুপার্জিত আয় ভোগ করার অধিকার কারণ নাই, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, তাহলে আপনি এটা নিশ্চিত করেন। আপনি দুর্নীতি লুটপাটের মানে যেমন আদায় করতে হবে, আপনি অল্পটা বন্ধ করার কাজটা করেন, এটা একদিনে হবে না। কিন্তু আমরা বলছি যে এই ধরনের সূচনামূলক কাজ আপনি যদি করেন, তাহলে দেখবেন যে আগামীতে আর ভোটটা নিশ্চিত করতে পারলে যে ক্ষমতায় আসবে, আগের মতো সব লুটপাটের কাজ করতে পারছে না। আর করলেও আমি ওই যে ভূমিকার সময় আমি বলেছি যে এইবারে যে জাগ্রত জনগণ এবং যে নিজের কি বলে গুলিকে উপেক্ষা করে যারা করলো,
আমার ধারণা যদি রাজনৈতিক অঙ্গন, এদেশের রাজনৈতিক দলের বাইরে আমাদের অন্যান্য সমাজের অন্যান্য মানুষ আছে, তারা যদি তাদের কণ্ঠকে সোচ্চার রাখতে পারে, তাহলে আগামীতে আগের মতো এত সহজ হবে না। সেই কাজটা ওনারা অন্য কাজগুলো ট্রেনে উঠাই দেওয়ার কাজ করুক, আর নির্বাচন ব্যবস্থার সংস্কারের কাজ ভালোভাবেই করার কাজটা করুক। সেটাই হচ্ছে আমাদের নির্বাচনের জন্য সংস্কারের কাজ। আমি আজিজুল বারী হেলাল, আপনি যে কথাটি এর আগে বলছেন সেই জায়গা থেকে একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে, তার মানে যারা আছে তাদেরকে চেঞ্জ তো করতেই হবে। এর পাশাপাশি কি আর কিছু রয়েছে নির্বাচন কমিশন সংস্কারে, নাকি শুধু কিছু ব্যক্তি অদলবদল করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব? ব্যক্তি অদলবদল তো বলা হচ্ছে যে যারা ফ্যাসিবাদের দোষর, হ্যাঁ, এইটা তো একটা মানে ম্যাটার অফ সেকেন্ডস, আপনারা সবাই ছিলেন। এইটা কিছু নীতির পরিবর্তন, যেমন একটা স্থায়ী নীতি করা দরকার, যে নির্বাচন প্রত্যেক 5 বছর পর পর যেন এটা নিয়ে কোনো হইচই না হয়। একটা যেমন যেটা 91 সালে গণঅভ্যুত্থান 3 জোটের রূপরেখায় ছিল, আপনার পরপর 3টি আপনার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, তাই না? এইগুলো কিন্তু কোনো এগুলো ম্যাটার অফ 1 or 2 or 3 months। আমরা কি 91 সালে 3 মাসের মধ্যে নির্বাচন করিনি? করছি। 96 সালের পরেও 3 মাসের মধ্যে নির্বাচন করিনি? করছি। এখন এই সংস্কার কোনো সমস্যা না করে করার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমাদের এই সংস্কার শব্দটা ভালো, কিন্তু এর অতীত ইতিহাসটা তো খুব খারাপ। 1/11 যে ভূত, 1/11 যে অপচ্ছায়া, সংস্কার 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 বলে কিছু করতে পারলো, বরঞ্চ দেশটাকে একটা গোলমেলে অবস্থায় রেখে একটা ফ্যাসিবাদের তৈরি করলো। ওই 1/11 শব্দ হলো সংস্কার। 1/11 তারা পারেনি বিধায় তো 15 বছর দুঃশাসন ছিল। তারা পারেনি, তারা তো এই সংস্কার শব্দটিকে সামনে এনে তারপরে পরিবার, তারপরে রাজতন্ত্র, কত কিছু শব্দ সামনে এনে পিছনে তারা একটা ফ্যাসিবাদকে জন্ম দিল, যে ফ্যাসিবাদ 18 বছর চললো। সুতরাং আপনি মুখ দিয়ে যতই ফেনা উঠুন সংস্কার সংস্কার, মানুষের তো সন্দেহ হয় তখন যে আসলে কি সংস্কার করতে চাচ্ছেন, কতদিন ধরে সংস্কার করতে চাচ্ছেন। আমরা তার বলছি না যে লোকজন তো চিহ্নিত, এটা তো ম্যাটার অফ মিনিটস অর সেকেন্ডস। শুধু কিছু নীতির পরিবর্তন, যেমন আপনার কিছু রিপ্রেসিভ ল রয়েছে, তাই না? আমাদের যে আইন উপদেষ্টা আসিফ স্যার বলছেন যে কালো আইনগুলো বাতিল করা হচ্ছে। এটা কি বেশি দিনের ব্যাপার? কালো আইনগুলো বাতিল করে বেশি দিনের ব্যাপার? সুতরাং আপনি যে সংস্কার সংস্কার শুনলেই মনে হচ্ছে যে এটা মনে হয় কিয়ামত পর্যন্ত চলবে। 1/11 এবং এইভাবে কথা বললে কিন্তু আবারও একটা 1/11 মতো ফ্যাসিবাদ জন্ম নিতেই পারে। সুতরাং আমাদের সবাইকে কেয়ারফুল হতে হবে শব্দ ব্যবহারে। আমাদের সবাইকে বুঝতে হবে যে আসলে কে কোন কথাটি বলছে। কালো আইন বাতিল করতে হবে, রিপ্রেসিভ লগুলো উইথড্র করতে হবে। তারপরে বলছেন যে 1 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত সমস্ত মামলা, অবৈধ মামলা, অন্যায় মামলা, রাজনৈতিক মামলা উঠা দিতে হবে। এগুলো কি কোনো অনেক দূরহ কাজ? এটা একদিন কি 2 দিনের ব্যাপার, তাই না? আমাদেরও বক্তব্য আছে যে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে 17 বছর যে অন্যায় বিরোধী গায়েবী মামলা, সেগুলো আর একটা সুরাহা করা উচিত, তাই না? এগুলো তো বেশি ব্যাপার না। তারপরে আপনার ভয় শুধু যে কি, যে ফ্যাসিবাদী কোনো চরিত্র যেন আবার না জন্মগ্রহণ করে। এখন আপনি সেই ফ্যাসিবাদী চরিত্র যদি জন্মগ্রহণ না করে, তার জন্য যদি আপনি একটা লং টার্ম প্ল্যান নিয়ে নাকের ভিতর নস্যি দিয়ে আপনি টানেন আর বলেন যে সংস্কার করতে হবে এবং এইটা ফ্যাসিবাদ যেন আর না আসে, জনগণ এগুলো কিন্তু একটা ক্লামজি এবং একটা বোরিং ব্যাপার হবে। আপনি নির্বাচন কমিশনে এমন একটা ব্যবস্থা করুন যে প্রত্যেক 5 বছর পর পর যেন এটা নিয়ে কোনো সমস্যা, একটা স্থায়ী ল করুন, আইন করুন, তাই না? তারপরে আপনি যে ইকোনমিক সেক্টরে যে ড্যামেজগুলো হয়েছে, সেই ড্যামেজগুলো রিপিল করতে তো ওই যে দেখলাম একটা সিপিডির থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করেছে, আমি দেখলাম, তাই না? এইগুলো তো আপনার চলমান প্রক্রিয়া। এই সব প্রক্রিয়া করে তারপরে আপনি কথা বলবেন। এখন খুবই গুরুত্বপূর্ণ সময়, আমাদের আইন শৃঙ্খলাকে রিস্টোর করতে হবে। এখনও কিন্তু সব জায়গা আইন শৃঙ্খলা ঠিকমতো, পুলিশ প্রশাসন বলেন, সব ঠিকমতো বসতে হবে এবং লাস্টের রুটিন ওয়ার্কগুলো করাতে হবে। মনে রাখতে হবে এই সুযোগে যেন ফ্যাসিবাদের দোসররা তো এখনো বসে নেই, তত ষড়যন্ত্র করছেই। আর এখানে ফ্যাসিবাদ বলতে শুধু দেশীয় ফ্যাসিবাদ কিন্তু বোঝাচ্ছি না, এই ফ্যাসিবাদের আন্তর্জাতিক মিত্রতাও আছে, তাই না? সুতরাং আমাদেরকেও খুব কেয়ারফুলি আমাদের দেশটাকে ভাইব্রেন্ট করতে হবে। আমরা যেহেতু এই সরকারের পক্ষে
এই সরকার আমাদের বহু রক্ত এবং শ্রম ঘামের বিনিময়ে এই সরকার। সুতরাং আমরা চাই যে এই সরকার যেন 1/11-এর বয়ানে কথা না বলে। বর্তমান যে প্রজন্ম জেন জি যারা এই আন্দোলনকে কনক্লুশন টেনেছে, তারা আবু সাইদের মতো যারা বুকের তাজা রক্ত ঢেলে সামনে এসেছে, তাদের এই রক্তের যে কারণে রক্ত দিয়েছে সেই কারণটা যে বাংলাদেশের মানুষের ভোটিং রাইট ছিল না, এইটাকে সিকিউর করতে হবে। বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, এইটাকে সিকিউর করতে হবে। রুহুল হোসেন প্রিন্স, একটা ভিন্ন প্রসঙ্গ ঠিক নয়, বর্তমান রাজনৈতিক অবস্থা যা চলছে এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো চলছে, আমরা দেখলাম যে ব্যবসায়ীরা শেখ হাসিনাকে বলেছিলেন যে তার মৃত্যুর পরেও তারা তার সাথে থাকবেন, সেই ব্যবসায়ীদেরকে আবার দেখলাম ডক্টর ইউনূসের সঙ্গে, এবং সেই ব্যবসায়ীরা আবার সেনাপ্রধানের সঙ্গে দেখা করছেন। এটা কিভাবে মানে হতে পারে? আমরা যা দেখে আসছি গত 20 বছর বা 15 বছর, তাতে এই ধরনের বিষয়ে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই। তারপরেও বর্তমান বাস্তবতা আপনার প্রতিক্রিয়া কি হবে? আচ্ছা, আমি ওইটা কংক্রিট প্রতিক্রিয়া দিচ্ছি। তার আগে যে আলোচনাটা আগে হচ্ছিল তার একটা ছোট্ট কনক্লুড করি। আমি জাস্ট এটাকে আপনি শতশুদ্ধ ধরেন না। নির্বাচন নিয়ে যেহেতু আপনি একটা আমার বিবেচনাটা কংক্রিট আলোচনা তো করছেন, যে ধরুন কতকগুলো কাজ আমরা যদি একেবারে নিশ্চিত করতে পারি নির্বাচনকালীন সরকার কি হবে, দলীয় সরকার না। 2 নম্বর হচ্ছে আমাদের স্থানীয় সরকার এবং জাতীয় সংসদের তার কাজ ঠিক মতো করবে, কেউ কারোটা হস্তক্ষেপ করবে না। আইন যদি করি, কালাকানুনগুলো যদি বাতিল করতে পারি, জনগণের গণতান্ত্রিক অধিকার যদি নিশ্চিত করতে পারি, আপনি ন্যূনপক্ষে এইরকম কয়েকটা ইন্ডিকেটরের প্রধান ইন্ডিকেটর নিয়েই এই অন্তর্বর্তীকরণ সেই কাজ সুনির্দিষ্ট করে গেল অনেক কিছু। এই রকমের জায়গায় আমাদের চিন্তা করতে হবে। আর ধরুন এই যে শ্বেতপত্র প্রকাশ দেখলাম একটা করবে, এনাদের তো সব করতে পারবে না, কারণ তো শ্বেতপত্র প্রকাশে ওটা করতে গেলে তো যুগ লেগে যাবে। এইটা শুরু করুক এবং যে ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমে তারা এটা আগাবে। এই ধারায় কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। না হলে যেহেতু কথা আসছে 1/11-এর ভূত খুবই কারেক্টলি আসছে, এবং এইটা আমি না বলে পারছি না যে অন্ততপক্ষে আমি 2টা দিক যদি বলি, যেটা জনগণ গ্রহণ করেনি, এইটা যদি কেউ করতে চায় সেটাও আবার ভুবে না ঘুমে। একটা ছিল -2 ফর্মুলা, আর একটা কি ছিল, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে শাসন করবে। এইটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং এইবারের যে গণঅভ্যুত্থানের যে বাংলাদেশ দেখলাম, সেটা কোনোটা এটা অ্যালাউ করেনটা মনে রাখতে হবে। এবার আসে আপনি যেটা বলেছেন, আসলে আমি ঠিক একটু মজাই করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, ব্যবসায়ী গ্রুপ আছে, তারা অন্তর্বর্তী সরকারের যে প্রধান, অন্যরা দেখা করতে চাইতে পারে, তারা চাইতে পারে, কোনো অসুবিধা নেই। তারা পরে আসছি, আমি টেলিভিশনে না পত্রিকায় দেখলাম সেনা প্রধানের সাথে দেখা করছে। এই মাঝে যেটা ঠিক আমি বুঝতে পারলাম না, এটা তো আমাদের একটা বিস্ময়কর প্রশ্ন। আমিও জানি না, আমিও মাঝে যেটা বুঝতে পারলাম না, এইটাই আমি ঢাকার বাইরে ছিলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে সেটাও ঠিক আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য, ব্যবসা বাণিজ্য, সেই জায়গাটা ব্যবসা বাণিজ্যের জন্য দেখা করবে, হয়তো কি কারণে জানি না, এটা আরো জানতে হবে আমাদের। এইবার হচ্ছে এইটাকেই আপনি দেখেন যে কথাটা আপনি তুললেন, যে বিষয়টা কি, আমাদের শুধু ব্যবসায়ী না, আমরা যদি আলাপ করি একেবারে শিক্ষাঙ্গন থেকে শুরু করে সমস্ত জায়গা পর্যন্ত দলবাজি এবং দলীয়করণ এমন জায়গায় চলে গেছে। এটা কারেক্ট যে নিরপেক্ষ তো কেউ নাই, কিন্তু দল নিরপেক্ষ তো থাকতে হবে। আপনি ভোটের সময় ভোট দেন, আপনি হয় সে ধানের শীষ দেবেন, নৌকা দেবেন, নাইলে কাস্টমার্কা দেবেন, মানে সিপিবির কথা বলছি, বা আওয়ামী লীগ বিএনপি বা যারাই দেন, আপনি সেটা দেবেন। কিন্তু আপনি তো দল নিরপেক্ষ না থাকলে কতগুলো জিনিস চলবে না। আমরা এই যে যেমন ধরুন নির্বাচনকালীন সরকারের কথা বলছি, আপনার তো দল নিরপেক্ষ ব্যক্তি লাগবে, এবং এটা করার জন্য যে আইন কানুন একটা নীতিমালা তৈরি করতে হবে, তার ভিত্তিতে মানুষজন আনতে হবে। তা আমাদের দেশ শুধু না, ব্যবসায়ীরা অনেক দিন ধরে দেখতেছি এমন দলবাজ হয়ে গেছে। এবং দলবাজ হয়েছে কেন দেখবেন, দলের সাথে যোগাযোগ থাকলে, ব্যক্তির সাথে গোষ্ঠী থাকতে, আত্মীয়র সাথে যোগাযোগ থাকলে সে কিন্তু তার অর্থবিত্ত কামাইটা বাড়ে। আর অনেক দিন ধরে দেখবেন আমাদের অর্থনীতিটা প্রকৃতপক্ষে একটা চাঁদাবাজের অর্থনীতি, কমিশনভোগী অর্থনীতি, এই জায়গায় চলে গেছে। মানে কামাইয়ের অর্থনীতি কিন্তু সবার না। তো এখন ওনারা যার জন্য ওই যে ক্ষমতায় থাকে তাকে যে বলে যে কি বলে, যে আপনি শেষ দিন পর্যন্ত আপনার সাথে আসি, বা আপনি এতদিন যদি কাজকর্ম বন্ধ করে দেন বা সব বন্ধ করে দেন আমাদের কোনো অসুবিধা হবে, মানে কামাই এই পরিমাণ করছে। এবং তারপরে দেখলাম এই সরকার আসার পরপরই বলছে যে আমাদের ঘাড়ে তো একটাই মাথা, এই জন্য পারি নাই। তা আমি জানি না এটা কোন অনৈতিকতার মধ্যে আছি, অনেকে লজ্জাও করে না কথাটা, মানে আমি বলতে চাইছিলাম না, বললাম। কিন্তু আমি মনে করি তারা সবসময় এখন মনে করি যে এই জায়গায় 2-3 ধরনের কাজ আছে।
ওনারা ওনাদের কাজ করবেন। পুঁজির একটা ধর্ম আছে, এটা মনে রাখতে হবে। পুঁজির ধর্ম সেই ধরনের অনেকগুলো নেগেটিভ জায়গায় যাবে, বুঝছেন? সেটা নিয়ে এখন আলোচনা আমি করছি না, কিন্তু অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলো এই ধরনের জায়গায় আমরা প্রশ্রয় দেব না। আমাদের সেই জায়গায় থাকা দরকার। আমাদের বুদ্ধিজীবী বলেন, অন্য বুদ্ধিভিত্তিক মানুষ বলেন, তারা টাকার কাছে বন্দী হয়ে যাবে না। এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। যেমন আমি আজকেই একটা পত্রিকায় পড়ছিলাম, এই যে এস আলম, বিখ্যাত নাম, লুটপাটকারীদের অন্যতম, এটা আমরা নাম ধরেই বহু আগে থেকে বলছি। আমি দেখলাম একজন, আমি নাম বলতে চাই না, যে একজন ভদ্রলোকের নাম বলেছে যে তিনিও তার একটা শরিয়া বোর্ডে ছিলেন। তিনি এখন নীতি নৈতিকতার কথা বলছেন একটা ইসলাম ধর্মকে সামনে রেখে, কিন্তু এই শরিয়া বোর্ডের ডিসিশন ছাড়া তো কিছু হয়নি। তখন কোথায় ছিলেন আমি জানি না, তথ্যটা সত্য না মিথ্যা, আমি সেজন্য কথাটা তুলি না। আমি বলছি তাহলে এই নৈতিকতার উপরে দাঁড়ায় ব্যক্তি দল, তাকেও তো তাদেরকে নো বলতে হবে। আমি বলছি ভাইস ভার্সা, সেই আমরা যে নিয়মের জায়গায় করব এই জায়গাগুলো হ্যাঁ, করতে হবে। না হলে দেখবেন, আর সবচেয়ে বড় যে কথাটা, আপনি আমাদের এই যে যেটাকে বলে চাঁদাবাজির অর্থনীতি, আমি সরলীকরণ করে বললাম কথাটা, বুঝছেন? আপনি অর্থনীতির এই ধারা যতক্ষণ পরিবর্তন না করতে পারবেন, কমিশনভোগীটাই যদি আমাদের দেশের অর্থনীতির প্রধান জায়গায় হয়ে থাকে, তাহলে আপনি দেখবেন সে আবার যে যখন আসবে ব্যক্তির সাথে যোগাযোগ, গোষ্ঠীর সাথে যোগাযোগ, বা সে যদি মনে করে এই সরকার বেশি দিন নাই, অন্তর্বর্তীকালীন সরকার, আগামীতে কে আসতে পারবে, দেখবেন তার সাথে এই যোগাযোগটা বাড়িয়ে দিয়েছে। এবং বাংলাদেশ ছোট দেশ, এবং বাঙালির একটা স্বভাব আছে, জানেন যে আমি আজকে কারোর উপরে রাগ করলে পরের দিন একটা সম্পর্ক বিল্ড আপ করতে বেশি সময় লাগে না, এটা আমাদের পজিটিভ। এইটাকে অনেকে অপব্যবহার করে কাজ করে। এই জন্য আমাদের অর্থনীতিতে কোন ধারার অর্থনীতি করব, লুটপাটের ধারার অর্থনীতিকে আমরা বাতিল করব, তার জন্য প্রকৃত আইন প্রণয়ন করার কাজটা গুরুত্বের সাথে করতে হবে। তাহলে আপনি এর থেকে কিছুটা রেমেডি পাবেন। আজিজুল বারী হেলাল বলছিলেন যে নির্বাচনের স্বার্থে বা যে কোনো প্রয়োজনে যারা গত সরকারের দোসর তাদেরকে চিহ্নিত করতে এবং যার যার অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। এই যে ব্যবসায়ীদের কথা বললাম, এরা যেমন এখন ভুল পাল্টালেন, আবার যদি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসে, রাষ্ট্রীয় ক্ষমতায়, সেক্ষেত্রে তো আবার তারাই ভুল পাল্টাবে। এবং শুধু ব্যবসায়ী নয়, যেটি রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে আরও অনেক ক্ষেত্রে এরকম ভুল পাল্টানোর লোকের অভাব নেই, গণমাধ্যমে রয়েছে, আর অন্য অন্য ক্ষেত্রে রয়েছে, সাংবাদিকরাও দেখা যাচ্ছে অনেকে ভুল পাল্টে ফেলেছেন। সেই সব জায়গায় বিএনপি কি আবার তাদেরকে গ্রহণ করবে? ইটস ভেরি আর্লি টু কমেন্ট, কারণ আমার একটা বক্তব্য হলো যে এই যে শেখ হাসিনা, তাকে আমরা বারবার ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট বলি। আসলে আমি এখানে বসে চিন্তা করে দেখলাম, ফ্যাসিস্টেরও তো একটা ধর্ম থাকে, একটা একটা পলিটিক্যাল হিস্ট্রি আছে। এই হাসিনা সরকার কিন্তু ফ্যাসিবাদ না, মাফিয়া ছিল। এই মাফিয়াতন্ত্র এমনভাবে বাংলাদেশে সংক্রমিত হয়েছে যে দেখেন, আপনি যেটা বললেন যে ব্যবসা বাণিজ্যে মাফিয়ারা ঢুকে গেছে। সরি টু সে, আমাদের এই শিল্পে, যে শিল্পে আমি বসে আছি, এখানেও ঢুকছে। এবং প্রিন্স ভাই বলছে শিক্ষাঙ্গনেও ঢুকছে। মানে সরকার যেখানে মাফিয়া রাজত্বে কায়েম করছে, সেখানে সারা দেশে মাফিয়া সংক্রমিত হয়ে গেছে, তাই না? এবং এই মাফিয়াদের কিন্তু চিহ্নিত করাও সহজ, আমি তো আগেই বলেছি, মানে চিহ্নিত করাও সহজ। এবং দেখেন, এর একটা বড় উদাহরণ, আওয়ামী লীগ নিজেকে দাবি করে যে ওরা নাকি সবচেয়ে আন্দোলনী দল। আমি সেদিনকেরা বলছিলাম যে 1970 সাল পর্যন্ত আওয়ামী লীগের কিছু আন্দোলনের ভূমিকা আছে। আপনি দেখেন 70 সালের পরে আওয়ামী লীগ 75 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 75 সাল থেকে 81 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে কোথায় তারা আন্দোলন করেছে? আপনি বলেন, কোথায় তারা আন্দোলন করেছে? আপনার জিয়াউর রহমানের 78-এর ভোটে তারা অংশগ্রহণ করেছে না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান বদন্যতা দেখেছিল, শেখ হাসিনা এসেছিল, তিনি ভোটে না দাঁড়িয়ে আপনার ওই যে ওসমান সাহেবকে দিয়ে 79 সালে পার্লামেন্টে অংশগ্রহণ করেছে না? কোথায় আন্দোলন করলো? এবার আসেন আপনি এরশাদ বিরোধী আন্দোলনে, প্রিন্স ভাই তো তখন ছাত্রনেতা, আমিও ছাত্রনেতা। এরশাদ বিরোধী আন্দোলনে তারা 86-এ হাসিনার সাথে গেল, কোথায় আন্দোলন করলো? আপনার 88 বন্যার পর, 88 যে বন্যা, তারপরে 88 একটা আন্দোলনে, তখন ছাত্রলীগের ছেলেরা বা যুবলীগের ছেলেরা, আমাদের যে বামপন্থী সংগঠন সহ জাতীয়তাবাদী ছাত্র দল সহ তাদের সেই সময় আন্দোলন ছিল। 89-এ ডাকসুতে তারা ছিল, নির্বাচন করেছে, আন্দোলনও করেছে। এই 2 বছর 88, 89, এরপরে আপনার দেখেন দীর্ঘদিন 96 সালের 91 থেকে 96 সালে তারা কি আন্দোলন করলো? আমাদের মাগুরার একটা নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের যে ঐক্যবদ্ধ হয়েছিল, তার ফলে একটা
সরকার প্রতিষ্ঠিত হলো। এরপরে 2001 থেকে 2006 সালে কি আন্দোলন করলো আওয়ামী লীগ? সুতরাং আওয়ামী লীগের আমি দেখলাম আন্দোলনের বয়স হলো 2 থেকে 3 বছর, কিন্তু আমরা পত্রিকায় বলি, সবাই বলি আন্দোলনী দল, দীর্ঘ আন্দোলন। আমি দেখলাম যে বিএনপির মতো আপনার এরশাদের 9 বছর আন্দোলন করেছি, আর এই শেখ হাসিনার 17 বছর, ফখরুদ্দিন মইনুদ্দিনের 2 বছর। আমরা আমাদের ইতিহাস ওদের থেকে সমুজ্জ্বল আন্দোলনের দিক থেকে। এবার দেখেন তারা রাজনীতিটাকে এমন করেছে যে তাদের নেতা কর্মীরা এখন এমন একটা বেকায়দা অবস্থায় পড়েছে যে বনে বাদারে জঙ্গল দিয়ে পালিয়ে যাচ্ছে। ইসাক আলী খান পান্না আমার খুব পরিচিত একজন লোক, তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, আমার ব্যক্তিগতভাবে তার সাথে খুব, তার কালকে যে লাশটি দেখলাম আমি সীমান্তে পড়ে রয়েছে, জানি না কিভাবে তার মৃত্যু হয়েছে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, এটা ঠিকই। কিন্তু দেখেন শেখ হাসিনার এই দুর্বৃত্তায়নের জন্য তার এই যে জনগণকে রেখে, বিশেষ করে তার নেতাকর্মীকে রেখে তিনি যে পলায়ন করলেন, এই নেতাকর্মীর যে আপনার হাহাকার, এই নেতাকর্মীর যে দুর্দশা, এটা কি শেখ হাসিনা বোঝে না? তার নেতাকর্মীরা একজন বিখ্যাত নেতা দেখি কলার পাতা নিয়ে শুয়ে রয়েছে, বনে বাদার দিয়ে পালিয়ে যাচ্ছে। কি পলিটিক্সটা শেখ হাসিনা করে গেল, কি কাজটা সে করে গেল? দেশটাকে আপনার ডিস্ট্রয় করে দিয়ে গেল, দেশটাকে মাফিয়া রাজত্বে পালন করে, এবং তার দলের নেতাকর্মীকে একটা বিপদের মুখে, একটা ঝুঁকির মুখে। বিএনপি বা কোনো রাজনৈতিক দল তো তাকে কিছু বলছে না। বিএনপি বা কোনো রাজনৈতিক দলকে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে বা কোনো আমাদের যে প্রতিহিংসা প্রতিশোধে, তো আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নির্দিষ্ট করে বলে দিয়েছে, যেমন এবার বন্যায় উনি বলেছেন যে রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের বন্যায় ত্রাণ দিতে হবে। শেখ হাসিনা করলোটা কি? দেশটাকে ডুবালো এবং তার নেতাকর্মীকে এই যে এখন বনে বাদারে এখন যেখানে সেখানে মরে থাকতে হচ্ছে। এটার জন্য তার বিচার হওয়া উচিত, এটার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত। ইসাক আলী খান পান্নার বিরুদ্ধে নিশ্চয়ই ওই ধরনের কোনো অভিযোগ নেই, তারপরেও অভিযোগ থাকুক আর না থাকুক, তার নেত্রী পালিয়ে তাদেরকে কি একটা ইনসিকিউর অবস্থায়, তাদের মতো মানুষকেও এই ধরনের করুণ ভাগ্য বরণ করতে হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো আরো লিডার আছে, তাদের কি হবে? ইসাক আলী খান পান্নার এই ছবিটা যখন তারা দেখে তার কেমন লাগে? আমরা একমাত্র দল, আমরা বিএনপি দেখেন 96-এ আমরা পদত্যাগ করে আমরা গণতন্ত্রের মঞ্চ করে আমরা ঢাকা শহরে বক্তৃতা দিয়েছি, রাজনীতি করেছি, 116টা সিট পেয়েছি 1996 সালে। এবং সেই নির্বাচন যদি কেউ আপনার তখন কোনো গবেষক বিশ্লেষণ করে, দেখা যাবে যে ওই নির্বাচন সঠিকভাবে হতো, তাহলে আমরা আবার 96 সালেও ক্ষমতায় আসতাম। আমাদের 2007 সালে আমাদের উপর কম স্টিমুলার চালিয়েছি, আমরা কেউ কি পালিয়ে গেছি? দেখছেন কেউ আমাদের সীমান্তে যে পালিয়ে যাচ্ছে, অমুক করছে? আমাদের নেত্রী 2007 সালে পদত্যাগ করে আপনি দেশেই ছিল, তাকে দেশ থেকে বের করার জন্য কত প্রচেষ্টায় 111-এর সঙ্গে, তারপর তিনি তাদের নেত্রী চলে গেছে, আমাদের নেত্রী বসেছে, আমাদের কোনো নেতাকর্মীও পালিয়ে এলাম না, আমরা বাসায় ছিলাম, আমাদেরকে ধরে নিয়ে গেছে, আমাদের কাউকে আমরা সারেন্ডারও করেছিলাম, কারণ আমরা কোনো অন্যায় করেছিলাম না। যেটুকু অন্যায় করে রাষ্ট্রের আইনে সেটা বিচার হবে। তারা মামলা কয়টি? আমার এখন মামলা অ্যাবাভ টু 100। আমাদের কোনো নেতাই অ্যাকুরেট বলতে পারবে না আবারও এই ধরনের কোনো অপরাজনীতির মধ্যে যাবো কিনা। অলরেডি সংস্কারটি ঠিক মতো না হয়, আমার শেষ প্রশ্ন। না, এটা ঠিক, এটাও একটা যাই হোক আলোচনার গতিধারা। এখন যেহেতু মামলার পয়েন্ট আসছে, একটু মন্তব্য না করলে নয়, কারণ আমরা আগে দেখেছি যে এটা কে না জানে, আমরাও বলেছি এটা একটা হাস্যকরে পরিণত হয়েছিল মামলাটা, হাস্যরসে, কিন্তু শাসকরা এটা সফল হয়েছিল। ওই যে হেলাল বললেন, এত মামলা হাজিরা দিতে দিতেই তো শেষ। বা অনেকে, আমি জানি যে ওই আমলে, এটা আমরা টেলিভিশনেও বলেছি, যে অনেকে কি বলে যে কোর্টের পাশে এসে বাড়ি ভাড়া নিছে, নিজের বাবার বাড়ি রেখে এসে, কারণ কোর্টে থেকে যাতায়াতের সুবিধার জন্য হাজিরাও তারা দিছে। এটা আমরা দেখেছি, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এটা আশা করব না। কিন্তু আমি মামলার দু একটা কথা না বলে পারছি না। এটা দেখলাম যে আমাদের একজন ক্রিকেটার, সে রাজনৈতিকভাবে তাদের সাথে বিভেদ থাকতে পারে, এখন তার নামে হত্যা মামলা দেখলাম। এগুলো কিন্তু মূল মামলাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনি এই যে প্রথমে কি সালমান এফ রহমান, ওনার তো আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময়, ওই সময় ঋণ খেলাপি থেকে শুরু করে কি না বলেছি, ওনার কত রকমের করা যায়, কিন্তু এইখানে একটা নাটক সাজিয়ে সেটা তো আসল মামলাকে হালকা করে দেয়। রাশেদ খান মেনন একটা বয়স্ক মানুষ, আপনাকে বিবেচনাগুলো করতে হবে। আমি দেখলাম ব্যারিস্টার সারা হোসেন একটা ভালো কথা, মানে পত্রিকায় দেখলাম, তো উনি বলছেন যে এইটা তো রাগ ঝাড়ার জায়গা না। আপনার ওই কথা, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ হিসাবে মামলা দায়ের করা দরকার। এই কারণে হলেও যে এই যে ফ্যাসিবাদ, তা এই যে ব্যবস্থা যারা টিকে রাখছিল, যে কারণে করছে, যে উচ্ছেদের জন্য, কিন্তু মামলা যদি গতানুগতিক হয়ে যায়,
হালকা হয়ে যায় তাহলে কিন্তু ওই যে আপনি বললেন আগের মতো হবে, ওইটা যাতে না হয় আমাদের হচ্ছে সেইটাই হচ্ছে মূল সংস্কারটি প্রয়োজন আছে কিনা, না যে আবার কোন রাজনৈতিক শক্তি আসবে আমরা জানি না, এরকম অপব্যবহার করা হয় কিনা আইনের। এটা তো সংস্কার, তো আপনি ওই যে বললেন আইনের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এই কিন্তু আপনি একদিনে কিন্তু সবটা আশা করে পারবেন না। ধরুন আমি এই ছোট মন্তব্য করে শেষ করি, এই যে ধরেন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের এতদিন ধরে যেভাবে লালন পালন করা হয়েছে, এখনো তারা তো কাজে যোগ দেয়নি। যারা যোগ দিয়েছে এসে তো পুরনো ফরম্যাট অনুযায়ী করছে দেখা যাচ্ছে। তাহলে এই কাজ তো আপনাকে করতেই হবে সংস্কার, যাতে করে ইন লং টার্ম পরবর্তীতে যারা ক্ষমতায় আসে তারা যেন পুরনো কাগজ ঘেটে ওই পুরনো তরিকা না করে, তারা আসল তরিকায় কাজটা করতে পারে। অনেক ধন্যবাদ রহিম হোসেন প্রিন্স, ধন্যবাদ আজিজুল বারী হেলাল। দর্শক, শেষ করছি অবশ্যই আলোচনার মধ্যে দিয়ে যেটুকু বেরো হলো যে রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে অবশ্যই সংস্কারের জন্য সময় দিতে চায়, তবে একটি যৌক্তিক সময়, এবং জনগণের দাবিও নানান পর্যায়ে বিভিন্ন কাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠান গত 15 বছরে যেভাবে একেবারে ভেঙে পড়েছে, শেষ হয়ে গেছে, সেইগুলোকে খানিকটা হলেও যাতে একটা ট্রাকে এনে দাঁড় করানো যেতে পারে বর্তমান সরকারের মাধ্যমে, সেই সময়টি অবশ্যই সরকারের প্রয়োজন। নচেত যেই রক্ত আর অসংখ্য প্রাণের বিনিময়ে বর্তমান সরকারের জন্ম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটিও যদি একেবারে আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে নিশ্চয়ই জাতির ভাগ্য কী রয়েছে সেটি ভেবে আমাদেরকে বিস্মিত হতে হবে। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।